নমস্কার সকলকে, আমি খবরদার আবার হাজির আপনাদের সামনে খবর নিয়ে। তো বিশেষ করে যে দুটো খবর আজকে খুব গুরুত্বপূর্ণ খবর, আপনারা জানেন আইএসএল নিয়ে একটি সমাধান সূত্র মোটামুটি বেরিয়ে এসেছে। আর আনোয়ার আলী কেস যেটা আপিল কমিটিতে ছিল সেখান থেকে সেটা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে পাঠানো হয়েছে, সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরবো। প্রথমে আমি চলে যাবো আনোয়ারের যে খবরটা প্রকাশিত হয়েছে, যেটা আপনারা সকলেই জানেন যে আনোয়ার আলী যে কেসটা ছিল সেটা ইতিমধ্যে ওটা চলে গেছে হলো আপনার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। কিন্তু শুধু এটাই নয়, এর মধ্যেও আরো কিছু ঘটনা রয়েছে যেটা হয়তো আপনাদের সকলের সামনে প্রকাশিত হয়নি। আমরা এটা জানতে পেরেছি রঞ্জিত বাজাজের টুইট থেকে। আপনারা জানেন রঞ্জিত বাজাজ এর মধ্যে যুক্ত আছেন, ইনি দিল্লি এফসির ওনার, তো উনিও এর মধ্যে পুরোপুরি কেসটার সঙ্গে যুক্ত। তো উনি একটা টুইট করেছেন, প্রথমে আমি আপনাদের টুইটটা পড়ে শোনাবো, তারপরে তার বিস্তারিত খবরের বিষয়টায় যাব। রঞ্জিত বাজাজ যে টুইটটি করেছেন সেই টুইটটির বাংলা তর্জমা করলে যা দাঁড়ায় সেটি আপনার সামনে তুলে ধরছি। আপিল কমিটির চূড়ান্ত আদেশ প্রকাশিত হয়েছে। ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান এসজি বনাম দিল্লি এফসি বনাম আনোয়ার আলী পিএসসি 3/8/24 ও 10/8/24 তারিখের যে দুটি আদেশ আনোয়ার, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির বিরুদ্ধে ছিল সেগুলো ওভারটার্ন বা বাতিল করা হয়েছে। এর অর্থ এখন মোহনবাগান কেবলমাত্র কাউন্টার ক্লেমের ভিত্তিতেই লড়াই চালাতে পারবে। এটা নিঃসন্দেহে একটি বিরাট জয়, কারণ প্রথম কাউন্টার ক্লেমের উপর ভিত্তি করেই তৈরি মামলাটা অত্যন্ত দুর্বল, অনুমানের উপর দাঁড়িয়ে আইনি নজির ও যুক্তির ঘাটতি রয়েছে। ফলে বিষয়টি যদি ক্যাশে যায় তাহলে আমাদের জন্য লড়াই করা অনেকটাই সহজ হবে। আমাদের দুর্দান্ত আইনি টিম অমিতাভ তিওয়ারি ও শিবমকে বড় কুর্নিশ, পাশাপাশি সঠিক সময় মূল্যবান সময় সহায়তার জন্য রাহুল মেহরাকেও আন্তরিক ধন্যবাদ। তবে বিষয়টি আবার পিএসসিতে শুনানির জন্য ফিরে যাচ্ছে, তাই লড়াই এখনো চলছেই। এই ছিল মূল খবরটি, যেটা আনোয়ার আলীর ক্ষেত্রে যে প্রেডিক্টেড যে রায়টা বেরিয়েছে সেই রায়টিতে উপর একটি টুইট করেছেন রঞ্জিত বাজাজ। আমরা আপনাদেরকে রায়ের কপিটাও আমরা সেখান থেকে রঞ্জিত বাজাজের টুইট থেকে যেটা পেয়েছি তার ফটোকপিও আমরা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল মূল বক্তব্য। তা আপনারা যেটা বুঝতে পারলেন, বা আমি যদি সেই বিষয়টাকে আরেকটু মানে সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হলো প্রথমেই যেটুকুনি বেরিয়েছে এই লড়াইটা চারজনের মধ্যে চলছিল, ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগান এসজি, দিল্লি এফসি, আনোয়ার আলী, এই চার পক্ষকে নিয়ে চলছিল। এবার যেটা আপিল কমিটি যে রায়টা দিয়েছে, এই রায় স্পষ্টভাবে বলা আছে 3/8/2024 এবং 10/8/2024 যে দুটো আদেশ দিয়েছিল আনোয়ার আলী ইস্টবেঙ্গল, মানে আগে যে রায় বেরিয়েছিল সেই রায়ের পাবলিক প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে রায় ছিল সেই রায়গুলোর বিরুদ্ধে সেগুলো এখন ওভারটার্ন বা বাতিল করা হয়েছে। মানে আপিল কমিটি কিন্তু পাবলিক প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে রায় সেগুলোকে বাতিল করেছে। এবং এর ফলে এখন পরিস্থিতিটা একটু বদলে গেল। মোহনবাগান কিন্তু আর এখন একাধিক অভিযোগের ভিত্তিতে লড়াই করতে পারবে না। তাদের কাছে যদি লড়াই করার যে জায়গাটা আছে সেটা হলো কাউন্টার ক্লেমের ভিত্তিতে তারা মামলাটা লড়তে পারবে। এবার কেন যে ওখানে রঞ্জিত ভাই বলার চেষ্টা করেছেন যে এটি একটি বিশাল বড় জয়, কেন সেটা বড় জয়? কারণ কাউন্টার ক্লেমের ভিত্তিতে যদি লড়াইটা করে তাহলে কেসটি অত্যন্ত দুর্বল, বেশিরভাগ অংশে অনুমান নির্ভর হয়ে যাবে ব্যাপারটা, এবং এটা আইনের অ্যাঙ্গেলে যদি দেখা যায় তাহলে হয়তো এর শক্ত যুক্তিও খুঁজে পাওয়া চাপ হবে। তো এটাকে চ্যালেঞ্জ করা ইজি হয়ে যাবে, যেটা আমাদের মানে ইস্টবেঙ্গল পক্ষ বা আনোয়ার পক্ষের জন্য কিন্তু একটা স্বাভাবিকভাবে একটা জয়ের জায়গা। এবার এটা ক্যাশে যদি যায়, ক্যাশে এটা যাবে, ক্যাশে গিয়ে লড়াই হবে, সেখানে যা হওয়ার হবে। কিন্তু এতক্ষণ মোহনবাগান যে নানান বিষয় অভিযোগ করছিল, 2, 3, 4টে পয়েন্টে, সেই 4-5টা পয়েন্টে কিন্তু অভিযোগ করার সুযোগ তাদের কাছে থাকছে না। তাদের কাছে যেটা মূল বিষয় এসে দাঁড়াচ্ছে, তারা এখন শুধুমাত্র কাউন্টার ক্লেমের ভিত্তিতেই লড়াইটা চালাতে পারবে। তো অন্য আর মানে যে আনোয়ার খেলা বন্ধ হয়ে যাবে, আনোয়ারকে মানে এই যে ট্রান্সফার হয়েছে ইস্টবেঙ্গল এসছে এই সমস্ত বাতিল হয়ে যাবে, এই জায়গাটা কিন্তু বন্ধ। আপাতত আপিল কমিটি যে রায় বেরিয়েছে তাতে কিন্তু সেটা ওই সব বিষয় কিছু থাকছে না। মোহনবাগানের যে
ক্লেম রয়েছে, মোহনবাগান যে টাকা বা অঙ্কের দাবি করছিল সেটা নিয়ে এখন লড়াই চলবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাবে, সেখানে তারা বিচার করবে, বা সেখান থেকে আবার পরবর্তীতে যাওয়া হবে, বা প্রয়োজনে ক্যাশে যেতে পারে, ক্যাশে গেলে সেখান থেকে তার যা রায় বেরোবে সেটাই সুনির্দিষ্টভাবে মানতে হবে সব পক্ষকে। তো এই ছিল মোটামুটি এই খবরটার বিষয়। এটা আমরা চেষ্টা করলাম 12 ম্যানের পক্ষ থেকে এক্সক্লুসিভ দেওয়ার। রঞ্জিত বাজার যে টুইটটা করেছেন সেটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। আবারও বলবো, এটা কিন্তু সম্পূর্ণভাবে রঞ্জিত বাজার তার বক্তব্য লিখেছেন, তো আমরা সেটাই জাস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে আমাদের আলাদা করে কোনো বক্তব্য নেই, আমরা এটা পড়ে যা বুঝলাম সেটাই আপনাদের সামনে সরাসরি বলার চেষ্টা করলাম। রঞ্জিত বাজারের টুইট যেটা আমাদেরকে বলতে বা সবার জন্য যেটা দিচ্ছে, সেটা আমি আমাদের দর্শক বা সদস্য যারা 12 ম্যানে রয়েছেন তাদের জন্য আমি একটু বিস্তারিত ব্যাপারটাকে খোলসা করে দেওয়ার চেষ্টা করলাম। এইবার চলে যাব আমাদের দ্বিতীয় খবর। পরের যে খবরটা, আপনারা জানেন যে আইএসএল নিয়ে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। 3 কমিটির যে সদস্য ছিল তারা একটা প্রস্তাব দিয়েছে ক্লাব জোটের কাছে। সেটা নিয়ে 29শে ডিসেম্বর, আগামী সোমবার আর কি, ফের একটি সমস্ত ক্লাবকে নিয়ে, মানে ক্লাব প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হবে। আশা করা যায় সেখানে একটি চূড়ান্ত ফয়সলা হওয়ার কথা শোনা যাচ্ছে। তো সেই নিয়ে এটা মূলত উত্তরবঙ্গ সংবাদের একটি প্রতিবেদন, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কি লেখা আছে এই প্রতিবেদনে? ক্লাব ফেডারেশন বৈঠকে 20 বছরের পরিকল্পনা, লভ্যাংশের অংশীদারিত্বে রাখা হলো বিপণন সঙ্গীকেও। সারা বিশ্বের মানুষ বিশ্বাস করেন বড়দিনের আগের রাতে প্রভু যিশুর দূত হয়ে এসে মানুষের ইচ্ছা পূরণ করে সান্তা ক্লজ। এবার সম্ভবত ভারতীয় ফুটবল মহলের প্রার্থনায় খুশি হয়ে জট খোলার দায়িত্ব নিলেন তিনি। স্বল্পমেয়াদীর সঙ্গে এদিন ক্লাবগুলির দাবি মেনে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও তুলে দেওয়া হলো প্রতিনিধিদের হাতে। এদিনের বৈঠকের পর আশাবাদী সব পক্ষই গত বুধবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের গড়া 3 কমিটির সদস্যের সঙ্গে আলোচনায় বসেন 5 ক্লাবের প্রতিনিধিরা। সেখানে তাদের এই কমিটিকে পরিকল্পনা দুটি মডেল তুলে ধরেন, যা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে দুদিনের মধ্যে ফের বৈঠকের কথা জান ক্লাব প্রতিনিধিরা। এদিনের বৈঠকে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প তুলে ধরা হয় ক্লাবগুলির সামনে, যেখানে লিগের মালিকানা ফেডারেশনের হাতে থাকলেও লভ্যাংশের একটি বড় অংশ ক্লাব ও বিপণন সঙ্গীকে দেওয়ার কথা বলা হয়েছে, যা খুশি করবে ক্লাবগুলিকে। কারণ ক্লাবগুলি প্রাথমিক দাবি ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিতে হবে তাদের। 20 বছরের এই প্রকল্পে প্রতি বছর প্রতিটি ক্লাব আইএসএল অংশগ্রহণ ফি বাবদ 1 কোটি টাকা করে দেবে ফেডারেশনকে, যা সেন্ট্রাল অপারেটিং এক্সপেন্ডিচার হিসাবে বিবেচিত হবে। লভ্যাংশের 50% ক্লাব, 10% ফেডারেশন ও বাকি 40% বিপণন সঙ্গী পাবে। ক্লাবগুলির দেওয়া এই টাকা লিগ চালানোর কাজে লাগানো হবে। যদি পরবর্তীতে লিগের বাজেট বাড়ে তাহলে এই টাকার পরিমাণও 10% হারে বাড়বে। সংবিধান অনুযায়ী লিগের স্বত্ব থাকবে এআইএফ এর হাতে। এই লিগ বিষয়ে দেখভালের জন্য একটি কমিটি করা যেতে পারে, যেখানে ফেডারেশন ও ক্লাব প্রতিনিধিদের সমান সমান প্রতিনিধি থাকবে। লিগ চালানোর জন্য দ্রুত বিপণন সঙ্গী খোঁজা হবে বলে খবর। এছাড়াও থাকবে সম্প্রচার স্বত্ব বিক্রির বিষয়, যা নিয়ে এখনো সিদ্ধান্ত কিছু না হলেও মৌখিকভাবে ঠিক হয়েছে লম্বা সময়ের জন্য কাউকে না কাউকে এই বিপণনের জন্য ভার দেওয়া হতে পারে। আগামী 28শে ডিসেম্বর আবার বৈঠক, যেখানে মূলত লিগ করার খরচ, স্যালারি ক্যাপ সহ কয়েকটি বিষয়ে আলোচনা হওয়ার কথা। এদিনের বৈঠকের পর খুশি ক্লাব প্রতিনিধিরা তারা ক্লাব কর্ণধারদের সঙ্গে কথা বলে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা বলে যান। তবে ক্লাব প্রতিনিধিদের কেউ কেউ বলছেন তারা যা চেয়েছিলেন ফেডারেশন সেটাই মেনে নিয়েছে, ফলে 2-1টা বিষয় ছাড়া তাদের দিক থেকে আর বিশেষ সমস্যা নেই। এমনকি এই মরশুমে এফএসডিএল-কে বিপণন সঙ্গী হিসেবে পাওয়া যাবে এমন আশাও নাকি তারা করছেন। একইভাবে খুশি 3 সদস্যের কমিটিও। এদিন এই কমিটির সদস্য আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় আমরা খুশি। ওদের মনোভাব এবং আগ্রহ দেখে মনে হয়েছে ওরা চাইছেন দ্রুত লিগ শুরু করতে। আশা করছি এই খুলে ফেব্রুয়ারি শুরুতে লিগ আরম্ভ করা যাবে। কাইটানো ফার্নান্ডেজ সংবাদ সংস্থাকে জানান 5ই ফেব্রুয়ারি থেকে লিগ শুরু করার বিষয়ে তারা আশাবাদী। তবে আগে দেশের শীর্ষ আদালত ডিভিশন বেঞ্চ থেকে পাশ করিয়ে আনার পরেই সিদ্ধান্ত জানতে পারবে ফেডারেশন। তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে প্রতিবেদনে কি দেওয়া হয়েছে। ভারতীয় ফুটবলের জন্য খুব ভালো খবর একটি, যে এই মুহূর্তে
যা প্রস্তাব এই তিন সদস্যের কমিটি যে প্রস্তাব দিয়েছে 20 বছরের জন্য লিগ হবে, সে লিগের মালিকানা মানে প্রত্যেকেই লভ্যাংশ ভাগ পাবেন, শেয়ার পাবে আর কি, যারা যারা স্টেক হোল্ডার রয়েছেন প্রত্যেকেই শেয়ার পাবে। আর যতদূর শোনা যাচ্ছে 50% ক্লাবদের জন্য, 10% এআইএফএফ ফেডারেশনের জন্য এবং বাকি 30% থাকছে যারা আর কি বিনিয়োগ করবেন, যে কমার্শিয়াল পার্টনার তাদের জন্য, এবং 10% তোলা থাকবে যেটা কোনো আপৎকালীন পরিস্থিতি বা পরবর্তীতে যদি কেউ ওটা কিনে নিতে চান সেই জায়গার জন্য ওটা রাখা থাকবে। মানে ওটা নিয়ে সিদ্ধান্ত হয়নি, 10% ওটা রিজার্ভে থাকবে আর কি। এইভাবে একটা প্ল্যান দিয়েছে এবং 19 বছরের জন্য। এবং এখানে আপনারা শুনলেন যে প্রত্যেক ক্লাবকে প্রতি বছর ফেডারেশনকে এই লিগ পরিচালনার জন্য 1 কোটি টাকা করে দিতে হবে, অর্থাৎ 14টি ক্লাব থাকলে 14 কোটি টাকা ফেডারেশনের জন্য নিশ্চিত। তার সঙ্গে 10% যদি প্রফিট হয় তার 10% ফেডারেশন পাবে। এবং লিগের যে চালিয়ে যা লাভ বা লভ্যাংশ হবে সেখানে 50% ক্লাবের জন্য থাকবে এবং 30% যারা কমার্শিয়াল পার্টনার থাকবে তাদের জন্য। তো এই প্রস্তাব মোটামুটি ক্লাবেদের জন্য খুব খুশির খবর, এবং তারা এটাই চেয়েছিল যে তারা যেন অংশীদারিত্ব পায়, তারা যেন একটা লভ্যাংশের ভাগ পায়, তো সেটা তারা পাচ্ছে এবং একটা দীর্ঘমেয়াদী চুক্তি। এবং ক্লাব প্রতিনিধিদের বক্তব্য এটাই ছিল যে আমরা এবছরের স্বল্পমেয়াদী যে টার্মে যেটা খেলা হবে, যেটা ওই দুটো ভেনিউতে ঠিক করে বাংলা গোয়া সেভাবে যে খেলার প্রস্তাব দিয়েছিল, যেটা আপনারা আগেও শুনেছেন, সেটা তারা চায়, কিন্তু তাদের আপত্তি সেটাতে নেই। তাদের যেটা মূল বিষয় ছিল যে তারা আগামী দিনে কি হবে, কেন দেখুন প্রত্যেক দলেরই স্পন্সর আছে, তাদেরকে তো অবশ্যই একটা জবাব দিতে হবে প্রত্যেকটা ক্লাবকেই। যেমন ইস্টবেঙ্গলের ইমামি, মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কা বা আরপিএসজি, এরকম নর্থ ইস্ট প্রত্যেকটা ক্লাবের স্পন্সর, তারা তো একটা বিনিয়োগ করেছে এবং তারা চায় যে এই খেলাটা যদি হয় তবে সেই খেলাটা মানুষ দেখে, তাদের কিছুটা প্রচার হয়। এবং দেখুন এমনিতেই ফুটবল থেকে যে বিশাল কিছু লাভ করা যায় তা তো নয়, আমাদের ভারতবর্ষে এখনো ফুটবল বিনিয়োগের অবস্থায় নেই, মানে আস্তে আস্তে তৈরি হওয়ার জায়গায় যাচ্ছে। সেটা আমরা বুঝতেই পারলাম, টেন্ডারে সেরকমভাবে আগ্রহ না দেখানো, যদিও তার পিছনে অনেক কারণ আছে। তো সেটা বিনিয়োগ করার জন্য যেটা মূল দরকার সেটা হলো আরো খেলা চলতে হবে। খেলা বন্ধ থাকলে তো সেটাতেই হবে না, খেলা না চললে, খেলা না হলে সেটা দিয়ে ব্যবসার জায়গাটা হবে না, মার্চেন্ডাইজ বা এনিথিং সবকিছু তখনই সম্ভব যখন খেলা হবে, টিকিট বিক্রি হবে, দর্শকদের উন্মাদনা হবে, তখনই তো সেখান থেকে পয়সা দুটো আয় হবে। তো বিনিয়োগকারীরা নিশ্চয়ই এটা নিয়ে ওই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তারা বসে থাকতে চায় না, তারা অবশ্যই চাইবে যে আমাদের একটা সুনিশ্চিত জায়গা দেওয়া হোক। কারণ এই বছর যেরকমভাবে লিগ এখনো পর্যন্ত শুরু হয়নি, যদিও শোনা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা জানুয়ারির শেষে একটা কোথাও সময় শুরু হবে, যদিও এটা সুপ্রিম কোর্ট থেকে একটা পাশ করিয়ে এনে তারপরে হয়তো এটা ডিসাইড হয়ে যাবে এবং মঙ্গলবার হয়তো একটা চূড়ান্ত ডেট পাওয়া যাবে, সেই ডেটটা হয়তো সুপ্রিম কোর্ট থেকে পাশ করিয়ে আনতে হবে এবং তারপরে সেটা অফিসিয়ালি ঘোষণাও হয়ে যাবে। যদি সোমবার চূড়ান্ত হয়ে যায় তাহলে আর মনে হয় না কোনো অসুবিধা থাকবে বলে। তো এই যে এতটা বিলম্ব, ফেব্রুয়ারি টুকু মে, এবারে সিজনটা এইটুকানি দেশে সীমাবদ্ধ হলো। আগামী বছর আবার যদি এই হয় যে কে করবে কে করবে না, তারপরে একটা টালমাটাল ডামাডোল এগুলো যদি না থাকে, তাহলে কোনো বিনিয়োগকারী কিন্তু চায় না যে এইসব ডামাডোলের মধ্যে তারা বিনিয়োগ করতে। তাই এই সমস্ত কিছু যেন মিটে যায়। এখন যা অবস্থা তাই দিচ্ছে তাতে আশার আলো দেখাই যাচ্ছে। যদিও আমরা 12 ম্যান কিন্তু প্রথম থেকেই বলছিলাম যে লিগ কোনো না কোনো প্রকারে হবে, কে করবে কে করবে না সেটা পরের আলাদা বিষয়, কিন্তু হবে এটা আমরা বিশ্বাস ছিলাম। কেন দেখুন ভারতবর্ষের লিগ এটা হবে না, না হলে এএফসি থেকে ফিফা থেকে অনেক রকম নানান অসুবিধা হতে পারতো। তো সেটা হবেই কোনো না কোনো, যেহেতু ক্রীড়ামন্ত্রকও দায়িত্ব নিয়েছে, ক্রীড়ামন্ত্রী নিজের দায়িত্ব নিয়েছেন, তো এটা হবে এটা নিশ্চিত ছিলাম আমরা। কিন্তু কবে হবে, কতদিনে হবে সেই ব্যাপারটা হয়তো একটু অসুবিধা দেখা দিচ্ছিল। যাই হোক, চূড়ান্ত হওয়ার পথে, আমরা চাইবো যত তাড়াতাড়ি চূড়ান্ত হয়ে যাক, সোমবারই এর ফয়সলা বেরিয়ে যাক এবং বল গড়ানোর নির্দিষ্ট সময় এবং ডেট আমরা যেন জানতে পারি যে কবে থেকে লিগ শুরু হয়। এটাই আমাদের প্রত্যেক সাধারণ সমর্থকদের এটাই আশা এবং কামনা। এই বলেই আজকের এপিসোড শেষ করলাম। অবশ্যই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। 12 ম্যান পরিবারের পাশে থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের কাছে একটি অনুপ্রেরণার মতো, আমি বারবার বলি সেই কথাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী